হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করছি যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাদের কাজে আসবে। আজকে আমি আলোচনা করতে চলেছি, দেখতেই পাচ্ছ, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি যে পেপারটা তোমাদের রয়েছে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টারে তোমাদের যে এই পেপারটি রয়েছে, এই পেপারটির যে শর্ট প্রশ্ন বলে তোমরা বলছিলে, সেই শর্ট প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হয়েছে। আগের দুটো আমরা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, CC8, CC9। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকের আলোচনা করব CC10, যত ছোট প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো নিয়ে। আর আমাদের যে গ্রুপটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনায়াসে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। প্রথম প্রশ্নটি কি বলছে? প্রথম প্রশ্নটি বলছে, দেখো, অ্যারিস্টটলের লেখা যে কোনো একটি বইয়ের নাম লেখো। অ্যারিস্টটলের বইয়ের নাম আমরা জানি, অ্যারিস্টটলের বইয়ের লেখার নাম পলিটিক্স, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। দ্বিতীয় প্রশ্ন বলছে, গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। আমি বড় প্রশ্নতেও লিখিয়েছি তোমাদের, তাছাড়াও লিখবে গ্রিক রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তি ও বিচারবোধের ওপর আরোপ। এটুকুই লিখলে তোমাদের হবে, যুক্তি ও বিচারবোধের ওপর আরোপ। গ্রিক রাষ্ট্রচিন্তাবিদগণ বিশ্বাস অপেক্ষা যুক্তির উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন বা করতেন। তারা বিশ্বাস করতেন জীবন ও জগৎ ও যুক্তির উপর প্রতিষ্ঠিত। সমাজের প্রতিটি ঘটনার পিছনে যুক্তি কাজ করে বলেই বিশ্ব সংসারে নৈরাজ্য দেখা দেয়নি, এটা তারা মনে করতেন। পরের প্রশ্নটি বলছে, প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ কি? ন্যায়সঙ্গত সমাজ বলতে প্লেটোর চিন্তায় যে ন্যায়, তিনি মূলত বলার চেষ্টা করেছেন যে তিনটি যে সমাজে যে শ্রেণীগুলো রয়েছে, সেই তিনটি শ্রেণী তাদের নিজ নিজ যদি কাজকর্ম সঠিকভাবে পালন করে, তাহলেই সমাজে ন্যায় প্রতিস্থাপিত হবে বা ন্যায়সঙ্গত সমাজ গড়ে উঠবে। দেখো, সমাজস্থ শ্রেণীগুলি নিজ নিজ শ্রেণীগত কর্মে নিযুক্ত থাকা, নিজেদের শ্রেণীগত অবস্থান নির্দ্বিধায় মেনে নেওয়া এবং কখনোই অন্য শ্রেণীর কর্মে হস্তক্ষেপ না করা। নিজে নিজের কাজ নিজে যদি আমি ঠিকঠাক করে করি, তাহলেই একটা ন্যায়সঙ্গত সমাজ সেখানে গড়ে উঠবে। পরের প্রশ্নটি বলছে, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ বলতে আমরা মূলত কি বুঝি? যেটা পলিটি বলতে বোঝাচ্ছে, যেটা বিধিবদ্ধ সমাজ, আমি ওটা আলোচনা করেছি, আমি বড় ডিটেলস আলোচনা করেছি, সেটাও আমাদের চ্যানেলে রয়েছে, দেখবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বলে আমাদের প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে। অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ কি? অ্যারিস্টটলের মতে বহুজনের হাত থেকে শাসন ক্ষমতা ন্যস্ত থাকলে তা সকলের স্বার্থে তা পরিচালিত হলে তাকে পলিটি বলা হয়। শাসনতান্ত্রিক কাঠামো এবং সামাজিক ভিত্তি উভয় দিক থেকে এই শাসন ব্যবস্থা চরমকে এড়িয়ে মাঝামাঝি একটি অবস্থান গ্রহণ করে। পরে একটি প্রশ্ন বলছে যে, নির্বিকারবাদী দর্শনের একটি নীতি উল্লেখ করো। প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণভাবে বসবাস করা। পরের প্রশ্ন বলছে, রোমান আইনে জাস জেন্টিয়াম কথাটি বলতে আমরা কি বুঝি? আমরা লিখেছি, ছোট করেও লিখেছি, এত বড় কিছু লেখা দরকার নেই, তাও বিশেষ করে বলে দেওয়া হচ্ছে, বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থার প্রয়োগে প্রভূত আইন এবং রোম সাম্রাজ্য ও রোমের অধীনস্থ প্রদেশগুলিকে এই শাসনসূত্রে আনা এবং রোমের ঐক্য এবং সংহতিকে প্রতিষ্ঠিত করার বৃহত্তর স্বার্থে গড়ে উঠেছিল এই আইন। রোমের রাজনৈতিক চিন্তায় পলিবিয়াসের একটি অবদান উল্লেখ করো। পলিবিয়াসের মতে ঘন ঘন সরকার পরিবর্তনের এই প্রক্রিয়া বন্ধ করতে হলে এবং রাষ্ট্র ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে হলে একটি উৎকৃষ্ট মিশ্র শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে, যা রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের শ্রেষ্ঠ গুণাবলীকে নিয়ে গড়ে ওঠে। পরের প্রশ্নটি কি বলছে? ডিসকোর্স অন লিভি গ্রন্থটি কার লেখা? বলছে মেকিয়াভেলির লেখা। লিভি গ্রন্থটি মেকিয়াভেলির লেখা। পরের যে প্রশ্নটি বলছে, দেখো, পরের যে প্রশ্নটি বলছে, ইউরোপের মধ্যযুগে দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। বিশেষ করে মধ্যযুগের যে চিন্তাবিদ, সেন্ট অগাস্টাইন, তারপরে সেন্ট অ্যামজোর্ড এবং সেন্ট টমাস অ্যাকুইনাস, পাদুয়া মার্সেলিও ইত্যাদি ইত্যাদি তাত্ত্বিক। পরের এগুলোর এই তাত্ত্বিকগুলো একটু, বইগুলো একটু তোমরা মনে রেখো কিন্তু। জোট বর্ণিত রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? বর্ণিত রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? সেটা হচ্ছে পরিবার। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে,
হবস কিভাবে প্রকৃতির রাজ্যকে বর্ণনা করেছেন। হবসের মতে কী রকম প্রকৃতির রাজ্য ছিল? হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল প্রাক রাজনৈতিক এবং প্রাক সামাজিক এই পরিবেশে মানুষ স্বাধীন ছিল বটে, কিন্তু সেই স্বাধীনতা ছিল নিয়ন্ত্রণহীন স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতা। মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র, মূল্যহীন, পাশবিক। এইটুকু লিখলেই তোমাদের হবে কীরকম ছিল। মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দারিদ্র, মূল্য, ঘৃণ্য এবং পাশবিক। অর্থাৎ সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কাজ করত। হবস সেটাই বোঝাতে চেয়েছিল, একটা ভয়ঙ্করতম অবস্থা সেখানে কাজ করত। তারপরে বলছে লক উল্লিখিত সহমত বলতে কি বোঝায়। লকের মতে পৃথিবীর যে কোনো বৈধ সরকারের জন্ম সূচিত হয়েছে নির্দিষ্ট এক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত সম্মতির উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? সম্মতির উপর ভিত্তি করে। এই গণসম্মতির ভিত্তিতে শুধুমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের উদ্ভব ঘটেছে তাই নয়, রাষ্ট্র শাসনের স্থায়িত্ব এবং স্থিরতাও এই সম্মতির উপরে নির্ভরশীল। পরের প্রশ্ন বলছে জনগণের সার্বভৌমিকতা ধারণা কে দিয়েছে? জনগণের সার্বভৌমিকতা ধারণা দিয়েছে রুশো। রুশো কিন্তু জনগণের সার্বভৌমিকতার কথা বলে। তোমাদের যে সার্বভৌমিকতা ধারণা সেটা রুশো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতির রাজ্যকে কে রাজনীতিপূর্ব বলে বর্ণনা করেছেন? রাজনীতিপূর্ণ বলে কে বর্ণনা করেছেন? টমাস হবস। একজন মনে রাখবে টমাস হবস কিন্তু একজন কিসে তাত্ত্বিক? একজন বাস্তববাদী তাত্ত্বিকের মধ্যেও সেটাকে ফেলা যেতে পারে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সাধারণ ইচ্ছা কি? এটাও রুশো দিয়েছে। সাধারণ ইচ্ছা কে দিয়েছে? জেনারেল উইলের ধারণা কে দিয়েছে? রুশো দিয়েছে। রুশোর মতে প্রাকৃতিক রাজ্যের মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে যে সম্মিলিত শক্তি গড়ে তুলেছিল তাই হলো সাধারণ ইচ্ছা। এই সাধারণ ইচ্ছা হলো সার্বভৌম এবং মানুষের প্রকৃত মঙ্গলময় ইচ্ছার একটা সমষ্টি। এটুকুই লিখলে হবে। সাধারণ ইচ্ছা কি? সাধারণ ইচ্ছা হলো সার্বভৌম এবং মানুষের প্রকৃত ও মঙ্গলকামী ইচ্ছার সমষ্টি। পরের প্রশ্ন কি বলছে? প্লেটো উল্লিখিত একটি গ্রন্থের নাম লেখো। প্লেটো উল্লিখিত একটি গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক গ্রন্থ। প্লেটোর গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে সাম্যের কথা তিনি বলছেন, যেখানে সমতার কথা তিনি বলছেন, সাম্যবাদী ধারণা তিনি দিচ্ছেন। পলিস বলতে কি বোঝায়? পলিস ছোট ছোট গ্রিক যে নগর রাষ্ট্রগুলো ছিল, ছোট ছোট যে গ্রিক শব্দ পলিস কথার অর্থ হলো ছোট ছোট নগর রাষ্ট্রকে বোঝায়। সাধারণত গ্রিক দেশে ছোট ছোট নগর রাষ্ট্রগুলিকে নিয়ে পলিস গঠিত হতো। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে মানুষ প্রকৃতিগতভাবে একটি রাজনৈতিক জীব। এটি কার উত্তর? এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। প্লেটোর চিন্তায় সাম্যবাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। প্লেটোর সাম্যবাদী ব্যবস্থায় অভিভাবক শ্রেণী ও প্রশাসক শ্রেণী সাম্যের কথা বলেছেন। প্লেটো মূলত কাদের সাম্যের কথা বলেছিলেন? যারা অভিভাবক শ্রেণী বা প্রশাসক শ্রেণী তাদের সাম্যের কথা তিনি বলেছিলেন। রাষ্ট্রীয় ঐক্য সংগতির স্বার্থে শাসককুল পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পত্তি বর্জন করবে। একদমই ঠিক বলেছে যে যারা মূলত রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রকে শাসন করবে, পরিচালিত করবে, তারা কি করবে? মূলত তারা কোনো ব্যক্তিগত সম্পত্তি রাখতে পারবে না, ব্যক্তিগত তাদের পরিবার রাখতে পারবে না। তাহলে পরিবার রাখলে কি হবে? তারা মোহ মায়াতে জড়িয়ে পড়বে, তারা রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না। পরবর্তী প্রশ্ন কি বলছে? গণতন্ত্রকে উচ্ছৃঙ্খল জনতা শাসন বলে কে চিহ্নিত করেছেন? অধ্যাপক কার্লাইল। এটাকে একটু দেখে নিতে হবে। এই প্রশ্নটি তোমাদেরকে একটু দেখতে হবে যে সঠিক উত্তরটি এটি কিনা। একটু আমারও দেখে নেওয়া প্রয়োজন আছে, তোমাদেরকে তাও বলে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবে, অবশ্যই আমি বলে দেব। আচ্ছা, পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে রাষ্ট্র ছাড়া মানুষ তার ভাগ্য অর্জন করতে পারে না। এটি কার উক্তি? এটি বলছে অ্যারিস্টটলের উক্তি। পরের প্রশ্ন বলছে প্রাচীন রোমের রাজনৈতিক চিন্তায় একজন নির্বিকারবাদী দার্শনিকের নাম লেখো। হ্যাঁ, সেনেকা। তোমাদের নির্বিকারবাদী দর্শনিকের অনেকগুলো নাম আছে, এই সময় মনে পড়ছে না আমার। যাই হোক, আরও কিছু কিছু নাম আছে, ক্রেটাস ছাড়াও আরও কিছু কিছু নাম আছে, আমি তোমাদের গ্রুপে অবশ্যই আমি বলে দেবো। পরের প্রশ্ন বলছে সহজাত আইনের প্রবক্তা হিসেবে পরিচিত একজন রোমান চিন্তাবিদের নাম লেখো। সহজাত, সেটা বলছে সিসেরো। সিসেরোর কথা কিন্তু এখানে বলছে। পরে বলছে সিটি অফ গড গ্রন্থটি কার লেখা? সেন্ট অগাস্টাইনের লেখা। সিটি অফ গড গ্রন্থটি কার লেখা? সেন্ট অগাস্টাইনের লেখা। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্ন বলছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার
একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো সবাই বড় প্রশ্নতে লিখেছি তোমাদের। মধ্যযুগীয় রাজনৈতিক দর্শন বা মধ্যযুগে জ্ঞান চর্চার ক্ষেত্রে ধর্মীয় যাজকদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এখানে ধর্মীয় যাজকদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করতে পারা যায়। এখানে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতো বলা যেতে পারে। বিশেষ করে মধ্যযুগীয় যে রাজনৈতিক কাঠামো, সেখানে ধর্মই ছিল মূল ক্ষমতার অধিকারী। পরে কি বলছে, বোদা লিখিত একটি গ্রন্থের নাম লেখো, বদিন বা বোদা, দ্য 6 বুকস অফ কমনওয়েলথ, খুব গুরুত্বপূর্ণ বই, যেটা এ মেথড অফ দ্য ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ এগুলো বই। লেভিয়াথান কার লেখা? টমাস হবসের লেখা লেভিয়াথান গ্রন্থটা কত সালে লেখা হয়েছিল সেটা তোমাদের আমি দিয়ে থাকলাম, বলবে তোমরা কত সালে লেখা হয়েছিল। ওকে, কত সালে লেখা হয়েছিল কমেন্ট করবে কিন্তু। তারপরে প্রশ্ন কি বলছে, লক উল্লিখিত সহজাত অধিকারগুলি কি কি? 3টে অধিকারের কথা বলে, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। মূলত এই 3টে অধিকার হচ্ছে মূলত, তারপরে স্বাস্থ্যের অধিকার, এটাও জীবনের অধিকারের মধ্যেই পড়ে যায়। পরের যে গ্রন্থটি দেখো, রুশোর লেখা একটি বইয়ের নাম লেখো, সোশ্যাল কন্ট্রাক্ট, খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটিও কত সালে প্রকাশিত হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, সোশ্যাল কন্ট্রাক্ট। তারপরে, কেননা এগুলো বিখ্যাত গ্রন্থ, এগুলো আমি বলছি না, এগুলো বিখ্যাত গ্রন্থ। সীমিত অধিকারের ধারণার প্রস্তাব কে দিয়েছিলেন? সীমিত অধিকারের ধারণার প্রস্তাবের অধিকার কে দিয়েছিলেন বলো? সীমিত অধিকারের ধারণা কে দিয়েছিলেন? জন লক দিয়েছিলেন সীমিত অধিকারের ধারণা। এছাড়াও তোমাদের অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আমি আর পড়ে সময়টা নষ্ট করছি না, অনেকগুলো প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলি তোমরা আমাদের চ্যানেলে তোমরা যুক্ত হলে মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাই আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে সময় তোমাদের নষ্ট করছি না, আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে। পুরো পিডিএফটাই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের 2023 সালের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা অবশ্যই দেখবে, সেটা আর এটা মিলিয়ে তোমরা 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করবে, আর ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকবে আশা করছি।